আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, বৈশ্বিক এই মহামারীতে আমাদের দেশে দীর্ঘদিন প্রায় শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ঝিটকা খাজা রহমত আলী কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারের ব্যবস্থাপনায় পত্র কলেজে অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি খালিদা পারভিন, বাংলা প্রভাষক, তোমাদের আজ বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা প্রথম বর্ষের ছাত্র, একাদশ এবং বিএম প্রথম বর্ষ, তাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমি প্রথমেই বলে নিতে চাই। সেটা হলো, বৈশ্বিক এই মহামারীর কারণে তোমাদেরকে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের পক্ষ থেকে সশরীরে অভিনন্দন জানাতে পারি নাই। তবে অত্র কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পড়াবো বাংলা কবিতা এবং আমাদের আজকের কবিতা হচ্ছে তাহারেই পড়ে মনে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো তাহারে পড়ে মনে কথাটি শুনলে, বা যে কোনো মানুষের মনে তাহারে পড়ে মনে কথাটি যখন আসে, তখন তার অতীতের স্মৃতি মনের ভিতরে যেন সুর হয়ে বেজে ওঠে। এই সুর ধরে কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কয়েকটি লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও। আসলে অতীত না থাকলে আমরা বর্তমানকে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম না, বর্তমানকে আমরা এত সুন্দরভাবে উপলব্ধিও করতে পারতাম না। এই অতীতই আমাদের কিন্তু আবার ভবিষ্যতে চলার পথকে শুরু করে দেয়। তাই আমরা এখন তাহার মনে পড়ে কবিতাটি তোমাদের আলোচনা করবে, এবং তাহারই মনে পড়ে কবিতাটি যখন আলোচনা করব, তার পূর্বে এই কবির নাম অবশ্যই আমাদের জানা প্রয়োজন, এবং তার পরিচিতি হিসেবে আমাদের কিছু তথ্য জানা প্রয়োজন। ঠিক আছে না শিক্ষার্থী? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাহারাই পরে মনে কবিতাটির কবির নাম হচ্ছে কবি বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে ওনার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, এবং ওনার বাবারও কিন্তু একটা ঠিকানা আছে, এবং ওনার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। যে সময়ে বেগম সুফিয়া কামালের জন্ম হয়েছিল, তখন মুসলিম নারীদের অবস্থা ছিল খুবই কোণঠাসা অবস্থা। মুসলিম নারীরা ছিল একেবারে গৃহবন্দী অবস্থায়, শোচনীয় অবস্থায়, এবং সে সময় নারীদের শিক্ষা ব্যবস্থা তেমন কোনো প্রচলিত আইন ছিল না, এবং সেই প্রতিকূল অবস্থার মধ্যে জন্ম নিয়েও বেগম সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেনি, ঠিক আছে, কিন্তু
তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। এর আগে তোমাদের আরেকটা তথ্য আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে বেগম সুফিয়া কামালের বাবার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সৈয়দ ছাবেরা হোসেন। বেগম সুফিয়া কামাল উনি কিন্তু ছিলেন নারী আন্দোলনের অগ্র সেনানী, তোমরা অগ্রদূত বলতে পারো। মোট কথা তিনি ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং নারীদের অগ্রযাত্রার জন্য যত রকম প্রচেষ্টা দরকার তিনি সবগুলোই চালিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই নারীদের জন্য অনেক কিছুই করেছেন। এবং দেখা যায় এই অল্প শিক্ষায় শিক্ষিত হয়েও বেগম সুফিয়া কামাল এক সময় যদিও তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তারপরেও দেখা গেছে তিনি এই অল্প শিক্ষায় এই পারিবারিক বা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তিনি তার জীবনের একটা বিষাদময় ঘটনা হচ্ছে তার প্রথম জীবনে তার জীবনের দুটো পরিণয় হয় এবং প্রথম জীবনে যার সঙ্গে পরিণয় সূত্রে তিনি আবদ্ধ হন তার নাম হচ্ছে সৈয়দ নিহাল হোসেন এবং তার আকস্মিক মৃত্যুতেই কিন্তু বেগম সুফিয়া কামালের একটু হৃদয়ে চোট লাগে এবং তিনি আকস্মিকভাবে একটু থমকে যান এবং পরবর্তীতে তার দ্বিতীয় যার সাথে তার পরিণয় সূত্রে তিনি আবদ্ধ হন তার নাম হচ্ছে কামাল হোসেন এবং এ কারণে তার নাম বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল জীবনে তার সাহিত্য সাধনায় অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন, সেগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজে, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী এবং তিনি অন্যান্য ভ্রমণ কাহিনী এবং স্মৃতিকথাও রচনা করেছিলেন। এই মহিষী নারী 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর ঢাকা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন আমরা যদি তাহার এই পরমণি কবিতার সামগ্রিক আলোচনা করি তাহলে তোমরা তাহার এই মণিপুরী কবিতাটি একটু ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি যে তাহার এই মণিপুরী কবিতা এই নারী আন্দোলনের অগ্রসেনানী নেত্রী বা নেতা তিনি জীবনে তার প্রথম জীবনের স্বামী তার কাব্য সাধনার প্রেরণা যখন মারা গেলেন এবং এই কারণে তিনি তাহারই মনে করে তাকে স্মরণ করে তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। এবং আমি এখন তোমাদের সাথে তাহারই মনে করে কবিতাটি আলোচনা করব। সেটা হচ্ছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে গড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। পৃথিবীতে কালের অনিবার্য নিয়মই কিন্তু এই পৃথিবীতে বসন্ত ঋতু তার অপরূপ রূপ সৌন্দর্যের ডালা সাজিয়ে নিয়ে পৃথিবীতে আসে এবং এই ঐশ্বর্যমণ্ডিত বসন্ত ঋতু যখন এই ধরনীতে আবির্ভূত হয় তখন প্রত্যেকটা মানুষের মনে কিন্তু একটা অজানা কোনো চঞ্চলতা মনকে নাড়া দিয়ে যায় এবং এই সময় দেখা যায় কি গাছে গাছে নতুন পাতার সমারোহ, ফুলে ফুলে গাছ ছেয়ে যায়, সবুজে সবুজে ছেয়ে যায় চারিপাশ, দক্ষিণা বাতাস আমের মুকুলে তার গন্ধে চারদিকে বিমোহিত করে। এইরকম মনোমুগ্ধকর একটা পরিবেশে কবি মাত্রই কি অনুভব হবে যে একটা কিছু করি, কিন্তু এত মনোমুগ্ধকর পরিবেশেও কবি নীরব রয়েছেন। এ কারণে কবি ভক্তগণ কবিকে প্রশ্ন করেছেন, হে কবি তুমি নীরব কেন? ফাগুন বসন্তের মতো এত সুন্দর একটা ঋতু আমাদের এই ধরনীতে আবির্ভূত হয়েছে, বসন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে, অথচ কবি তুমি নীরব কেন? বসন্তকে কি তুমি বন্দনা গীতি দিয়ে রচনা করে নেবে না?
হাসি বা দৃষ্টি দিয়ে ভক্তদের উদ্দেশ্যে বলছে, দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? কবি আনমনা। কবি এই বসন্ত যে পৃথিবীতে এসেছে তা কখনোই কবি খেয়ালও করেনি, লক্ষ্যও করেনি যে এত সুন্দর বসন্ত ঋতু এই পৃথিবীতে নতুন স্বাদে সজ্জিত হয়ে এসেছে, তা সে কখনো খেয়ালই করেনি। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের ফুল? স্বভাবত কি আমরা জানি যে বসন্ত ঋতু যখন আসে তখন কি চারিদিকে দক্ষিণা বাতাস ফুলে ফুলে ছেয়ে যায়, ফুলের ঘ্রাণে দক্ষিণা বাতাস, যে দক্ষিণা বাতাসে ফুলের ঘ্রাণ চারিদিকে বিমোহিত হয়ে যায় এবং মানব মনে কিন্তু একটা অজানা কোনো চঞ্চলতার সুর নিজেকে আন্দোলিত করে তোলে। এবং এ কারণে কবি বলছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দেখা যায় যে বসন্ত ঋতুতে আমের মুকুল গাছে গাছে ফুটে, বাতাবি লেবুর ফুল ফুটে এবং গাছে গাছে সবুজের সমারোহে ছেয়ে যায় চারিদিক। এবং এই আনন্দঘন পরিবেশে কবির মনটা আরো চঞ্চল হয়ে ওঠার কথা কিন্তু কবি আজ আনমনা, কবি বিষণ্ণ। কবির বসন্ত ঋতুর প্রতি কোনো খেয়ালই নেই। দক্ষিণা সঙ্গীত তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? দক্ষিণা বাতাস কি সেসব ফুলের সৌরভে নিজেকে বিমোহিত করেছে, চারপাশে ছড়িয়ে দিয়েছে সেসব ফুলের গন্ধ? এখনো দেখো তুমি, কহিলাম কেন কবি আর এমন উন্মনা তুমি? কবি ভক্তগণ কবিকে অবাক দৃষ্টিতে প্রশ্ন করছে যে বসন্ত ঋতু তো কবিদেরই জন্যে, অথচ তুমি এত সুন্দর বসন্ত পৃথিবীতে এসেছে তারপর তুমি লক্ষ্যই করেনি কেন কবি? তারপরে তোমার মন এত আনমনা কেন, এত উদাসীন কেন? তুমি কেন খেয়াল করোনি যে বসন্ত কেন কখন এই ধরনীতে এসেছে? কেন কবি তুমি এত উদাসীন বসন্তের প্রতি? বসন্তকে কি তুমি তার সমস্ত অলংকার দিয়ে ফুল দিয়ে নিজেকে সাজিয়ে বসন্তকে বরণ করে নিবে না? কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বহিয়া, তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। কবি তো উন্মনা, কবি উদাসীন, কারণ কবির মন আজ দুঃখ ভরাক্রান্ত। তাই বসন্ত তার রূপ সৌন্দর্যের ডালা নিয়ে এই ধরনীতে আবির্ভূত হলেও কবি কিন্তু কোনো ভাবে তাকে লক্ষ্য করছে না, খেয়াল করছে না। এ কারণে সে সুদূরের যেখানে দৃষ্টির অগোচরে সমুদ্রের তরি বেয়ে তারা কি এসেছে, তারা কি আগমনী গান গেয়েছে এবং তাকে কি ডেকেছে, এ সবগুলোর কোনোটাই কবির খেয়াল নেই এবং সে কখনো তা লক্ষ্যই করেনি। এমন উন্মনা ছিলেন কবি এবং এ কারণে ভক্তবিন্দু তাকে প্রশ্ন করছে যে তুমি এর কোনোটাই কি খেয়াল করছো না? এবং কবি তাই বলছে যে দেখেছি কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। অলক্ষের দৃষ্টির অগোচরে যে সমুদ্রের তরি পেয়ে কি তারা এসেছে, তারা কি আগমনী গান গেয়েছে এবং তারা কি কবিকে ডেকেছে? কই, সে তো কখনো খেয়াল করেনি। এ কথাই কবি এখানে বোঝাতে চেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের প্রথম পর্বের এ পর্যন্তই শেষ এবং আগামী পর্বে আমি তোমাদের পরে যতটুকু আছে শেষ করে দিব। তার আগে একটা কথা তোমাদের বলে রাখি এবং তোমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যে কোভিড-19 কারণে আমাদের কিন্তু সবসময় সচেতন থাকতে হবে এবং আমাদের বাইরে গেলে সবসময় মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বাসায় থাকলে 20 মিনিট ন্যূনতম 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।